সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন অনলাইন মাদক বিরোধী পরামর্শ সহায়তা সভার আজকের পর্বে। আজকে আমাদের সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন অতিথি হিসেবে আছেন ডাক্তার ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শিশু কিশোরদের বয়ঃসন্ধি সমস্যা এবং বাবা মার করণীয়। এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমেই আজকে যে বিষয়টি সেই বিষয়টিতেই চলে যেতে চাই, কারণ এই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই আমরা বের করে নিয়ে আসতে পারবো যে আমাদের করণীয় কি, আমাদের কি উচিত সন্তানদের সঙ্গে আচরণ হিসেবে সামনে আসা, সবকিছু নিয়ে আজকের টপিকটা নিশ্চয়ই আমার কাছে মনে হয় যে খুব ইন্টারেস্টিং। কারণ আমাদের সন্তানেরা যখন বয়ঃসন্ধির সময়টা পার করে তখন তাদের যে মানসিক পরিবর্তন এবং শারীরিক পরিবর্তন, পাশাপাশি আমাদেরও কিন্তু বাবা মা হিসেবে নতুন একটা অভিজ্ঞতা যে আমার সন্তানের একটা শারীরিক এবং মানসিক পরিবর্তন এসছে এবং আমি এবং আমার সন্তান সেই পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। একদম সবার আগে কি করা উচিত, এই সময়টাতে কিভাবে হ্যান্ডেল করা উচিত আমাদের? একটু যদি বলি যে বয়ঃসন্ধিকালীন একটা সময়ে আপনারা সবাই দেখবেন বা বাবা মারা যারা আছেন, যে বাচ্চাটা একটু খিটখিটে হয়ে ওঠে, কথায় কথায় অনেক সময় তর্ক যুদ্ধ হাতাহাতি, বাবা মনে হয় যেন সেই পরিচিত আমার সেই বাচ্চাটা যেন আর নাই। হ্যাঁ, কোথায় যেন সে আবার একটু একাও থাকতে পছন্দ করে, একটু গুটিয়ে নেয় নিজেকে, গুটিয়ে নেয়, কোনো পারিবারিক অনুষ্ঠানে অনেক সময় থাকে না, বা অনেকে একটু নিয়ম ভাঙাকে মনে করে যে খুব ক্যারিশম্যাটিক একটা বিষয়। এরই ধারাবাহিকতায় কেউ অনেক সময় মাদকাসক্ত হয়ে যেতে পারে। আরেকটা বিষয় যে অনেকের সাথে একটু নতুন ভাবে একটা নতুন আবেগের, নতুন অনুভবের সাথে অনেকে পরিচিত হয়ে যায়, অনেক সময় একটু সম্পর্কে জড়িয়ে যেতে পারে, আবার সেই সম্পর্ক ভেঙে গিয়েও তার একটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় হতে পারে। সাধারণত এইভাবে করেই আমাদের কাছে বয়ঃসন্ধিকালীন বাবা মারা আসেন তাদের সন্তানদেরকে নিয়ে। তো করণীয় আসলে প্রথমে একটা বিষয় যে ওই সময়টা বাবা মা যেন একটু নিজেদের বয়ঃসন্ধির সময়টা যেন যদি চলে যেতে পারতেন, তাহলে মনে হয় সবকিছু খুব সহজ হয়ে যেত। যেমন প্রথমেই বলবো যে এই সময় বাচ্চারা বা বিশেষ করে এমন একটা সময় যে আমরা আম্মু আমি একটু রাতে হয়তো বললাম আমি একটু বাইরে যাব, তখন বলি না না না, যাওয়া যাবে না, এখন অনেক ছোট। আবার সেই একই বাচ্চাটাকে আমরা বলি যখন যখন সে কোনো কিছু করতে চায় বা যখন না 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 তুমি এখন অনেক বড় হয়ে গেছো, এই আচরণ তো তোমাকে মানায় না। কাজে একই দিনে সে ছোট হয়ে যায়, একই দিনে সে বড় হয়ে যায়, এরই নাম বয়ঃসন্ধি। তো আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে আগে ওই বিষয়টা বোঝা যায়, কারণ এর সাথে সাথে কিন্তু একটা মানসিক পরিবর্তনের পাশাপাশি একটা শারীরিক পরিবর্তন চলে আসে। এবং আমরা খুব ভালো করেই জানি যে এই সময়টা কিন্তু একটা রেডি, একটা শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে তারুণ্যে রেডি হওয়ার একটা বিষয়, প্রস্তুতির একটা বিষয়। এবং এই সময় নতুন করে কিন্তু একটা মানুষের জীবনে মস্তিষ্কে রক্তে এস্ট্রোজেন প্রজেস্টেরন মেয়েদের জন্য ও ছেলেদের জন্য টেস্টোস্টেরন আসে। কাজে অনেক বিষয় কিন্তু এগুলোর সাথে পারিবারিক জীবন, সামাজিক জীবন, স্কুল জীবন, কলেজ জীবন, বন্ধুত্ব, আশপাশ চারপাশ, তার সাথে কিন্তু এই মানসিক যে মানসিকতার সম্পর্ক এবং শারীরিক সম্পর্কের মিথস্ক্রিয়া সব মিলিয়ে বয়ঃসন্ধি। কাজে কি করণীয় যদি প্রথমেই বলি, তাহলে সবচেয়ে আগে এই বয়সটাকে বিশেষ করে শাসন করে ঘরে আটকে রেখে বা তাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। তার থেকে তার বন্ধু হয়ে ওঠা, যদিও জানি এটা খুবই আসলে একটা ভীষণ কঠিন কাজ, এবং তাকে শাসন না করে তাকে বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক পরিবর্তনের পাশাপাশি তার যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা, এবং তার সাথে বিভিন্ন নৈতিকতার বিষয়, বিভিন্ন ধরনের মানসিক শারীরিক বিভিন্ন বিষয়গুলো তাকে জানানো। আপনি বলছিলেন যে এই বয়সটাতে আমার বাচ্চার সঙ্গে যদি আমি একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারি, কিন্তু এটা তো খুব সত্যি কথা যে বাবা মায়ের সঙ্গে এই যে একটা প্রজন্মগত তফাৎটা যেটা, সেটা তো সন্তানের থেকেই যায়, থেকেই যাবে হয়তো বছর পর বছর ধরে। বন্ধুর মতো হয়ে ওঠাটা হয়তো ঠিক হয় না, কিন্তু আমাকে একজন অভিভাবক হিসেবে আমার সন্তান বিশ্বাস করতে পারে, ভরসা করতে পারে
এই ভরসাটা, আমার সন্তানের এই ভরসাটা, এই বিশ্বাসটা আমি কিভাবে অর্জন করতে পারি আমার ব্যবহার, আমার আচরণ, আমার বহিঃপ্রকাশের মাধ্যমে, যাতে করে আমার সন্তান আপনি বলছিলেন যে নানা ধরনের মানসিক প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যায়। আমার সন্তান কোনো আবেগের মধ্যে জড়িয়ে গেলে সেটা আমার সঙ্গে শেয়ার করবে। কোনো ভুল করলে সেটা শেয়ার করবে। বা তার জীবনে কি হচ্ছে? এই যে সে একটা একা জগৎ বেছে নিল, তার একটু একা থাকতে ভালো লাগছে, তার একটু অন্যরকম থাকতে ভালো লাগছে। এই সময়টাতে সে কি করবে? এই আমার আচরণ কি হবে যাতে করে আমি তার একজন বিশ্বাসভাজন হয়ে উঠতে পারি? অনেক ধন্যবাদ। আপনি ১ম এই যে কথাটা বলেছেন যে সন্তানের বন্ধু হয়ে ওঠা। এটা আসলেও সম্ভব না। এটা একটা ব্যর্থ চেষ্টা আমার মনে হয়। তো যে বিষয়টা যে ধরুন একটা সন্তান যদি কোনো ভুল করে থাকে, ভুল হয়ে যায়। স্কুল থেকে ওকে ডেকে পাঠালো, কোনো আচরণের জন্য আপনি দায়ী থাকলেন বা এরকম। তখন থেকেই কিন্তু বাবা-মাকে পরীক্ষাটা দিতে হবে। যে তোমার যেকোনো সমস্যাতেই আমি তোমার পাশে আছি। আরেকটা বিষয় ভীষণ ইম্পোর্টেন্ট যে আমরা অনেক সময় সন্তানকে যে কত ভালোবাসি সেটা কিন্তু সন্তান জানে না। সন্তানকে আমরা সেই ভালোবাসার উত্তাপটা জানাতে পারি না। যত না বেশি অভিযোগ করি তার থেকে আসলে অনেক সময় তাকে প্রশংসা অতটা হয়তো করা হয়ে ওঠে না। কাজে সন্তান কিন্তু বিশেষ করে বয়ঃসন্ধিকালীন সন্তান তাদেরকে কিন্তু জানাতে হবে, বোঝাতে হবে যে আমার ক্ষেত্রে তুমি অগ্রাধিকার, আমার ক্ষেত্রে তুমি প্রায়োরিটি এবং তুমি আমার ভীষণ ভালোবাসা। আসলে বিশেষ করে দেখুন আমরা যারা আপনারা তো দেখেন মিমে বা বিভিন্ন জায়গায় যে এশিয়ান মাম মানে আমরা কিন্তু আসলে আমাদের আর কিছুই নাই কিন্তু আমাদের সন্তান ছাড়া। এভাবেই আমরা বড় হই, এভাবেই আমরা বাঁচি। কাজেই তো সেটা করতে দিয়েই আসলে অনেক সময় সন্তানকেও বিরক্ত করে ফেলি। তো যাই হোক তাকে জানাই যে খুব ভালোবাসি। আরেকটা বিষয় বিশ্বাসের জায়গাটা যে আমি তোমাকে খুব বিশ্বাস করি। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি। অনেক সময় বাচ্চা তার বন্ধুকে নিয়ে আসে উকিল হিসাবে যে মা আসলে এই তুমি একটু আম্মুকে বলো যে আমি ওর সাথে ছিলাম না। সেই ক্ষেত্রে মা এটা বলতে পারেন বাবা মা তুমি বলছো এটাই যথেষ্ট। আমার আর তোমার জন্য তোমার কথা ক্লারিফাই করার জন্য আমার আর কাউকে দরকার নেই। আরেকটা বিষয় যে অনেক সময় আমরা কিন্তু খুব মন খারাপ করে থাকি যে আমার বাচ্চা পড়াশোনা ভালো না, আমার বাচ্চার রেজাল্টটা অতটা ভালো হচ্ছে না। কিন্তু ওর হয়তো মূল্যবোধের জায়গাটায় ও এত চমৎকার যে ওই বাচ্চাটি ওই বাচ্চাটি যেখানে যাবে নির্ভয়ে নিশ্চিন্তে অন্য বাবা মা তার বাচ্চাকে তার সাথে ছেড়ে দিবে। তার এমন একটা নৈতিকতার জায়গা আছে বা সে এতটাই সৎ, সবাই তার উপর এতটাই ভরসা করে। তো এই যে জায়গাটা তার এটাকেও প্রশংসা করা বা এটা উদযাপন করা বা সন্তানের যেকোনো সাফল্যে উদযাপন করা এবং যেকোনো পরিস্থিতিতেই অনেক সময় অনেক বয়ঃসন্ধিকালীন সন্তান তাদের চলাফেরার জন্য, তাদের পোশাক-আশাকের জন্য, তাদের লাইফস্টাইলের জন্য পরিবারের খুব আপনজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী অনেকের কাছেই সে খুব সমালোচনার শিকার হতে পারে স্কুলে বা যেকোনো জায়গায়। তো এই জায়গাগুলো যদি খুব বেশি নৈতিকতা পরিপন্থী কিছু না হয়ে থাকে তাহলে কিন্তু বাবা মা যেন তাকে আশ্বাস দেয় যে তোমার সাথে আমি আছি, তোমার যে কোনো প্রয়োজনে, তোমার যে কোনো প্রতিকূলতায়, তোমার যে কোনো বিষয়ে আমি তোমার সাথে আছি। আমার মনে হয় এই বার্তাটা যদি সন্তানের কাছে যায় আমি নিশ্চিত যে সন্তান তার সমস্যার জায়গাটা তার মা বা বাবাকে বলবে। অনেক ধন্যবাদ। মানে এই গাইডলাইনটা একটা অভিভাবকের জন্য অনেক বড় মানে চাওয়ার এবং প্রাপ্তির বিষয়। কারণ আমরা অভিভাবকেরা বাবা মা হয়ে ওঠার সাথে সাথে তার বাবা মা হয়ে ওঠা হয় না। এটাও একটা যাত্রা এবং ধীরে ধীরেই আসলে বাবা এবং মা হয়ে উঠতে হয়। জন্মানোর সঙ্গে সঙ্গেই ঠিক হয়তো ট্যাগটা লেগে যায় কিন্তু বাবা মা হয়ে ওঠাই ইজ দ্য প্রসেস। তো সেই প্রসেসে আমরাও তো আসলে নতুন, আমরাও বলা যায় যে আমাদের সন্তানদের সঙ্গে আমরাও বয়ঃসন্ধিতে পড়ছি, কারণ ওই একই জার্নি আমাদেরকেও করতে হচ্ছে। এই সময়টাতেই তো বাচ্চাদের এই যে একটা একলা হয়ে যাওয়ার বা একটু নিজেকে আলাদা করে রাখার যে টেন্ডেন্সিটার কথা বললাম, কিংবা তার একটু বন্ধু বান্ধবের সঙ্গে হয়তো কথা বলতে ভালো লাগছে, মিশতে ভালো লাগছে, এই সময়টাতে তো বাচ্চারা নানা রকমের আসক্তিতে আসক্ত হয়ে যেতে পারে। মাদকাসক্তি হোক, ডিভাইস আসক্তি হোক, ইন্টারনেট আসক্তি হোক, আসক্ত হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আপনি বলছিলেন যে আমার সন্তানকে যদি আমি ওই বিশ্বাস বা ভরসাটা দেই যে তুমি আমার প্রথম প্রায়োরিটি এবং আমি তোমাকে ভীষণ রকমের বিশ্বাস করি, তুমি আমার কাছে সব, তাহলে সে আমার সঙ্গে কথা বলতে বা আমার সঙ্গে শেয়ার করতে অনেকটা সাহস পাবে, ভরসা পাবে আমাকে।
কিন্তু এই আসক্তির বিষয়গুলো নিয়েও আমার সঙ্গে কথা বলা যায়, কিংবা আমি যদি একটু নিজে থেকে এগিয়ে যাই যে আসক্তির বিষয়গুলো ওকে জানিয়ে রাখি যে এরকম হতে পারে, তোমার সঙ্গেও বা তোমার আশেপাশেও হতে পারে, এই সাইনগুলো দেখে তুমি সচেতন হবে, আর এরকম হলে আমাকে বলবে। এই কনভারসেশনটা কেমন করে হবে, কারণ এই সময় বাচ্চারা তো ভীষণ রকমের সেন্সিটিভ। এটার ব্যাপারে একটা কথাই যে অনেক সময় কিন্তু কেউ বুঝতে পারে না যে আমি মাদকাসক্ত হয়েই গেলাম, অথবা আমি ইন্টারনেটে আসক্তি হয়েই গেলাম, আমি গেমিং ডিসঅর্ডারে যুক্ত হয়েই গেলাম। আরেকটি কথা আমি একটু বলতে চাই যে আমি যেহেতু একজন চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, আমি কিন্তু গত দিনও পেয়েছি যে 70 বছর বয়স্ক একজন অত্যন্ত শিক্ষিত এবং অত্যন্ত উচ্চ পর্যায়ে কর্মরত একজন মহিলা, উনি কিন্তু প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং এর শিকার হয়েছেন এবং ওনার রিটায়ারমেন্টের সব টাকা উনি এখানে ইনভেস্ট করে এখন নিঃস্ব। কাজে আমি বলবো যে এটা বয়ঃসন্ধিকালীন সময় অবশ্যই আজকে প্রাসঙ্গিক বিষয়, কিন্তু এটা যে কোনো সময় হতে পারে, সময় যে কোনো ভাবে সর্বগ্রাসী হতে পারে এবং এটা অনেকে আমরা ওয়াকিবহাল থাকি না। এই ক্ষেত্রে কিন্তু সন্তান নিজে এসে বলবে না, কারণ সে বুঝতে পারে না, সে জানে না যে সে নিজে আসক্ত হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু বাবা মাকেই বুঝতে হবে বিষয়টা, যে শুধু তাই না, মাদকাসক্তি বা ডিভাইসের পাশাপাশি এই সময় কিন্তু একটু আবেগের একটা বিষয় হয়। অনেকেই কিন্তু মাদকাসক্ত বা ডিভাইস আসক্তির পাশাপাশি যে কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং অপরপক্ষ অত্যন্ত অসম বয়স্ক হতে পারে, অত্যন্ত সমাজবিরোধী মানুষ হতে পারে, তাকে এক্সপ্লয়েট করতে পারে এবং সে তাকে মাদক বা ডিভাইসের ব্যাপারে বা প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং বা জুয়ার ক্ষেত্রে নিয়ে আসতে পারে। কাজে এই বিষয়টা কিন্তু সন্তানের অপেক্ষায় না, কারণ ও তো বুঝতে পারছে না ওই সমস্যায় পড়ছে। তবে হ্যাঁ, কখনো কখনো হয়তো এরকম হয় যে বিভিন্ন ধরনের গেমিং অ্যাডিকশনের জন্য, বা আমরা কিন্তু অনেক কম বয়সী কিশোর কিশোরীকে দেখছি গ্যাম্বলিং এও তারা জুয়া খেলার সাথে, অনলাইন জুয়া খেলার সাথে জড়িয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে যখন তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের চাপ আসছে, সাইবার বুলিং এর শিকার হচ্ছে, তখন তারা হয়তো মাকে বলেন অথবা বলেন না, বাবা মারা নিজেরাই বুঝতে পারে। কাজে এই ব্যাপারে যে সুপারভিশন, সেটা কিন্তু বাবা মাকেই করতে হবে, সেটা কিন্তু ওনাদেরকেই দেখতে হবে যে বাচ্চা আচরণের পরিবর্তন হচ্ছে কিনা, বাচ্চা সবসময় দরজা আটকে থাকছে কিনা, সবসময় বাচ্চা নিজেকে গুটিয়ে নিচ্ছে কিনা, সবচেয়ে বড় কথা বিভিন্ন ভাবে নিজেকে আঘাত করছে কিনা, তারপরে প্রচন্ড ভাবে নিজেকে সে সহিংস হয়ে যাচ্ছে কিনা। এই বিষয়গুলো, এই আচরণের পরিবর্তনগুলো অনেক সময় কিন্তু সন্তানের অজান্তেই হয়, সন্তান তো অনেক সময় বোঝার বাইরে হয়ে যায়। বাবা মাকেই কিন্তু এই বিষয়টা তখন বুঝতে হবে। আচ্ছা, তার মানে ভীষণ রকম, শুধু বয়ঃসন্ধির সময় একটু আরেকটু সচেতন হতে হবে, কিন্তু এই পুরো জার্নিটা আমার পরিবারের যে কারো সদস্যের জন্যই আমাকে সতর্ক থাকতে হবে, মানে আমার নিজের জন্যও আমাকে সতর্ক থাকতে হবে। একটা মানে বিষয় আমরা সবসময় বলি যে সন্তানরা যে বড় হয়, তারা আসলে বাড়ির পরিবেশ সবাইকে দেখে অবজার্ভ করতে করতে বড় হয়। তো সেই বড় হয়ে যাওয়ার জার্নির মধ্যেই নিশ্চয়ই তার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, তার ম্যাচুরিটি, তার চিন্তা ভাবনার যে বিষয়গুলো, থট প্রসেস, এগুলো সবকিছু ডেভেলপ করে, সে অন্যান্য অভ্যাসে অভ্যস্ত হয়। আমি যদি অনেক সময় হয় না যে একটু বলি যে অনেকেই আছে যে আমি একটা ভুল করেছি কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে চায় না, বোঝে যে আমার একটা ভুল হয়ে গেছে কিন্তু অ্যাকসেপ্ট করতে চায় না। এই অ্যাকসেপ্টেন্স ক্যাপাসিটিটা ডেভেলপ করবার জন্য আমার অভিভাবক হিসেবে আমার কি ভূমিকা হতে পারে, এই প্রশ্নটা কেন করছি একটু বলি। কারণ হচ্ছে একে তো বয়ঃসন্ধির সমস্যা, মানে সময়ের নানা রকম সমস্যা, তারপরে যে কোনো আসক্তিতে আসক্ত হলে যে চিকিৎসার ব্যাপারটাতে আমরা একটু পরেই আপনার কাছে আসব, যে কোনো আসক্তিতে আসক্ত হলে কিন্তু তার একটা চিকিৎসা আছে, কিন্তু তার আগে আমাকে তো অ্যাকনলেজ করতে হবে যে হ্যাঁ আমি একটা ভুল করে ফেলেছি, এবং বাচ্চার মধ্যে এই বা পরিবারের যে কোনো সদস্যের মধ্যেই এই অ্যাকসেপ্টেন্স ক্যাপাসিটি বা অ্যাকনলেজ করার যে সাহসটা, যে হ্যাঁ আমার একটা ভুল হয়ে গেছে, বাট তার মানে এই না যে আমি সারা জীবন ভুল করেই যাবো, একটা করে যাবো। এই নিজের ভুল স্বীকার করা বা নিজের সমালোচনা থেকে একটু শিক্ষা নেওয়া, এই গুণগুলো মানুষের মধ্যে কি করে আসে, কিভাবে আসে, বাবা মা হিসেবে আমরা কিভাবে হেল্প করতে পারি? প্রথমে বলবো যে এই যে আপনি বিষয়টা বললেন যে একসেপ্ট না করা,
এটা হচ্ছে কি আমরা বিভিন্ন গবেষণায় দেখি এখন 20 বছর 25 বছর মানে মেয়াদি যে দীর্ঘমেয়াদী গবেষণাগুলো আছে, সেখান থেকে আমরা দেখি যে একটি সন্তান বা একটি বয়ঃসন্ধিকালীন সময়ে ঝুঁকিপূর্ণ কারা, যাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স বা এই বিষয়গুলোতে ঘাটতি থাকে। গবেষণায় দেখা যায় যে যদি কোনো বাবা মার মধ্যে খুব তিক্ততার মধ্যে দিয়ে বিচ্ছেদ হয়, বাবা মার মধ্যে কেউ একজন মৃত্যু ঘটে, সহিংসতা, পরিবারে মানসিক রোগ বা মাদকাসক্তির ইতিহাস, অথবা যে স্কুল কলেজে তার প্রতিবেশী তার আত্মীয় স্বজনকে দিয়ে খুব বুলির ভিকটিম হচ্ছে, খুব ভর্ৎসনার শিকার হচ্ছে, খুব অবহেলা হচ্ছে, এদের মধ্যে কিন্তু একটু তারা ঝুঁকিপূর্ণ হয়ে যায় যে কোনোভাবে একটু অন্যদিকে ছড়ার। তবে সবাই এমন না, কারণ প্রত্যেকটা বাচ্চাই প্রত্যেকটা কিশোর কিশোরী ভীষণ অনুভূতিপ্রবণ এবং স্পর্শকাতর। তো এই যে বিষয়টা অনেক সময় কিন্তু সন্তানরা বা কিশোর কিশোরীরা বলে না, যে বা তাদের দোষটা স্বীকার করে না বা কোথাও ভুল হয়ে গেছে সেটা তারা বলে না। কখনো কখনো তো অভিভাবকরাও অ্যাকসেপ্ট করে না যে সেটাই আমার আমি সন্তান ভুল এইটাই করেছে। বলছি। হ্যাঁ, কখনো কখনো তো আসলে অভিভাবকরাও বলেন না। তবে এটা সেই কথাটাই যে এখানে আসলে আহ যদি না বলে খুব ভুলের কিছু নেই, কিন্তু আসলে সেক্ষেত্রে আমরা পরবর্তী চিকিৎসার ধাপে এগোতে পারি না। তবে সব ক্ষেত্রেই যেমন চিকিৎসা আছে বা সব ক্ষেত্রেই যেমন বিষয়টা আছে, এক্ষেত্রে হচ্ছে আমরা বলবো মনোরোগ বিশেষজ্ঞ অথবা সাইকোলজিস্টের কাছে যেতে। এবং একটা বিষয়, অনেকে কিন্তু মনে করে যে ভুল হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, সে সতর্ক হয় এবং পরবর্তীতে সে ঠিকই যে কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মাকে জানায়। এটা কিন্তু আমি দেখেছি আমাদের খুব আমরা আমাদের গবেষণালব্ধ ফলও আসছে, পরে আরো এটা বৈজ্ঞানিকভাবে প্রকাশিত হবে, যে সন্তানরা কিন্তু শিক্ষা গ্রহণ করে, কিন্তু সেটা কতটুকু কোন পর্যায়ে কতটুকু বিপজ্জনক হলে সেই অপেক্ষায় কিন্তু বাবা মা থাকলে চলবে না। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যে এখনকার কিন্তু পৃথিবীটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই তুলনায় ধরতে গেলে আমরা কিন্তু বাবা মা প্রজন্মে আর নেই। ওদের সাথে আমাদের প্রায় ওদের দাদা দাদি নানা নানির দূরত্ব সমান তৈরি দূরত্ব হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, এর সাথে যুক্ত হয়েছে পলিউশন, এর সাথে যুক্ত হয়েছে আর আরো পুরো পৃথিবী জুড়ে বৈশ্বিক ভাবেও আমাদের নিজের দেশের অস্থিরতা ক্রান্তিকাল অতিক্রম করছে। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনি দেখবেন যে এখন কিন্তু বয়ঃসন্ধিটাও খুব এলোমেলো, খুব হ্যাঁ। কম সময়ে খুব দ্রুত, বিশেষ করে মেয়েদের জীবনে বয়ঃসন্ধিকালীন সময়টা এগিয়ে আসছে। কাজেই আসলে একটা ভীষণ বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা একটা দূষণের বিপর্যয়, একটা মানবিক বিপর্যয়, মূল্যবোধের বিপর্যয়। আপাত দৃষ্টিতে সবসময় সবকিছুই আমি জানি যে সুন্দর হবে, তবে এই সময় আসলে আমাদের বাবা মাকে খুবই সতর্ক থাকতে হবে। আর আমি একটু অনুরোধ করব যে সন্তান যখন যে কোনো ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায়, আমরা যেন তুলনা না দিই, তুলনা না করি, অথবা অনেকে বলে আমারই কপাল খারাপ, আমার বাচ্চারা এরকম, এই কথাগুলো যেন না বলি। আরেকটি কথা যে এমনকি নিজের ভাই বোনদের সাথেও তুলনা না, এবং তাকে যেন আমরা খুব প্রেশারাইজ না করি যে জিপিএ 5 পেতে হবে, তোমাকে তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বিসিএস এ পারতে হবে, এই ধরনের কোনো চাপ যেন না দিই। অবশ্যই একটা প্রত্যাশা থাকতেই পারে বাবা মার, সেটা আমরা তাকে জানাতে পারি, কিন্তু আসলে বিশেষ করে আমি খুব খুব রিসেন্টলি আমি এরকম একজন পেশেন্ট পেয়েছি যে তার সন্তানটি আইসিইউতে আছে, আত্মহত্যার চেষ্টা করে সে আইসিইউতে আছে, সেই মাটা আর নিতে পারছেন না সে কষ্টটা, উনি আমার কাছে এসেছেন এবং ওনার সন্তানটিকে, বয়ঃসন্ধিকালীন সন্তান, সে দরজা আটকে থাকতো এবং খুব তার খুব ঘুম পেত, খুব ক্লান্ত লাগতো, যতটুকু রুটিন মেনে পড়া উচিত সে পড়াশোনা করতে পারছিল না এবং তার রেজাল্ট খারাপ হচ্ছিল। মা খুব বকা দিতেন যে মনে হয় তুই মাদক ধরেছিস, তুই খারাপ ছেলে মেয়েদের সাথে মিশিস, মনে হয় তোর তুই সারাক্ষণ ইয়েতে থাকিস, মোবাইলে থাকিস, তোর মনে হয় গেমিং অ্যাডিকশন হয়েছে, কেন পড়াশোনা পারছিস না। উনি বাচ্চাটাকে খুব, ওনার কিশোরী সন্তানটিকে উনি খুব বকাঝকা করতেন। পরে ওনার হাতে রিপোর্ট গুলো আসলো যে সেই বাচ্চাটি হাইপোথাইরয়েডিজমে ভুগছিল। থাইরয়েড একটি ডিসঅর্ডার যেখানে আসলে মনোযোগ কমে যায়, ঘুম বেশি পায় এবং ডিপ্রেশন হয়। তো তারই ধারাবাহিকতায় মেয়েটা এই পর্যায়ে চলে যায়।
তো এটাই আমি বলবো যে এমন ভুল যেন আমরা না করে ফেলি, এবং আমরা যেন সন্তানকে বুঝি। আর সন্তানকে বোঝা কিন্তু খুব বেশি কঠিন না। ওকে শুধু এই বার্তাটা পৌঁছান আপনি ওর সাথে আছেন। যে কোনো সমস্যা, অনেক সময় কিন্তু একটা ছেলে মেয়ে দুপক্ষই শারীরিকভাবে লাঞ্ছিত হয়, যৌনভাবে হেনস্থার শিকার হয়, সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়। মানে আমাদের সামাজিকতার ভিত্তিতে সঠিক পোশাক না পরলে বিভিন্ন ধরনের সমালোচনার শিকার হয়। আমরা যেন ওর পাশে তখন দাঁড়াই, যে কোনো সমস্যা নেই, এমন হতেই পারে উনি হয়তো এটা নিতে পারেন নাই, বা আমরা যেন তার কাছে দাঁড়াই। স্কুল থেকে আমাদের অভিভাবকদেরকে ডাকলে আমরা যেন খুব বোল্ডলি বলি, সবসময় একটা বাচ্চার রেজাল্ট ভালো করতে হবে, সবসময় তাকে জিপিএ 5 পেতে হবে, সবসময় তাকে ডেইলি স্টারে সেই পুরস্কারের অনুষ্ঠানটাতে টপার হতে হবে, এমন কোনো কথা কিন্তু নেই। এবং বিশেষ করে এই ঘটনাগুলো খুব কাছাকাছি ঘটলো, সময় সেজন্যই আমার মনে হলো যে আমি জানাই, আমি বলি আমার অভিভাবকদেরকে, কারণ আমি নিজেও একজন অভিভাবক। নিশ্চয়ই। আপনার এই পরামর্শটা শুনতে শুনতে আরেকটা মানে প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে আমার সন্তানকে তো আমি নিশ্চয়ই বলবো যে বাবা আমি যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় আমি তোমার সঙ্গে আছি এবং তুমি আসলে আমার সব। কিন্তু তারপরও শাসনেরও তো একটু দরকার আছে আপা, নিশ্চয়ই একটা ডিসিপ্লিন। ভুল করলে একটু প্রয়োজনে মানে সিচুয়েশন বুঝে ভুল করলে কড়া গলায় বলা যে এটা তোমার ঠিক হয়নি বা এরকম আচরণ করতে হয় না। খাবারের সময় আহ একটা যে টেবিল ম্যানার আছে, বেসিক ম্যানারের কথা যদি বলি, বোতল থেকে পানি খাচ্ছ মুখটা আটকে রাখো। মানে এই যে ছোট ছোট ইনডিসিপ্লিন যেগুলো আছে বা ছোট ছোট যে বিষয়গুলো আমরা ইগনোর করি, সেখান থেকে কি আমার সন্তানের মানসিক স্বাস্থ্য খারাপ হবার মানে বিশেষ করে এই সময়টাতে মানে চান্স কি আছে না এগুলো আসলে আমরা ইগনোর করতে পারি? মানে আমি যদি আরেকটু আমার আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা যদি আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করি, যে খাবার সময় টেবিলটাতে সুন্দর করে বসো, যদি খাবার পড়ে যায় সেটাকে একটু তুলে রাখো, পানি বোতলটা আটকে রাখো, জোরে কথা মানে অপ্রয়োজনে জোরে কথা বলতে হয় না, কিংবা বাবা মার সঙ্গে এই যে আপনি বলছিলেন যে বাচ্চাটা একটু খিটখিটে হয়ে যায় এই সময়টাতে, এই যে খিটখিটানিটা বেড়ে যাচ্ছে বাবা মায়ের, এইগুলো আমরা অনেক সময় ইগনোর করতে করতে যে না আচ্ছা ঠিক আছে ওর বয়সে এরকম হয় কিংবা বড় হলে ঠিক হয়ে যাবে, এগুলো ইগনোর করতে করতে আমরা কি এই সময়টা থেকে আমার বাচ্চার অভ্যাস খারাপ করে দিচ্ছি? অন্য কিছু হচ্ছে কিনা, মানে শাসনের দরকারটা কখন প্রথম কিরকম? কথা, অবশ্যই শাসনের দরকার আছে। একটা যেটা আপনি বললেন, একটা নিয়ম থাকবে, একটা রুটিন থাকবে, এবং সবচেয়ে বড় কথা একটা সুষম খাদ্যের অভ্যাস। একটা রুটিন, পরিবারে অন্তত একটা দিন সবাই মিলে একসাথে বসা, সেই পরিবেশটা সুন্দর রাখা, নিজের বই খাতা সুন্দর করে গুছানো। একটা জিনিস লক্ষ্য করবে যে আমরা একটা বিশেষ শ্রেণী, আমরা একটা মধ্যবিত্ত শ্রেণী বা আমরা একটা বিশেষ শ্রেণী কিন্তু আমাদের সন্তানদেরকে খুব প্রায়োরিটাইজ করি। এটা কিন্তু ভালোবাসা না, বা এটা কিন্তু অধিক ভালোবাসা, এটাকে আমরা বলি ওভার প্রোটেক্টিভনেস। তার ব্যাগ গুছিয়ে দেয়, এবং আমি অনেক বাবা মাকে দেখেছি সন্তানের বইটা মুখস্থ। ঠিক আছে, এটা কিন্তু ভালোবাসা প্রকাশের মাধ্যম না। এটা এটা হচ্ছে ওভার প্রোটেক্টিভনেস, আমি তাকে অতিরিক্ত করে ফেললাম। আপনি লক্ষ্য করবেন আমাদের প্রথম আলোর অদম্যদের, আমাদের আরো অনেকে আছে, আমরা দেখতাম আমরা যখন মেডিকেলে পড়েছি বা আমরা যখন অন্য জায়গায় দেখেছি যে আমাদের যারা সমাজে নিম্ন মধ্যবিত্ত সমাজে যে প্রতিনিধিত্ব করতো, যারা যেসব স্টুডেন্টরা, তারা ভীষণ একেবারে স্বয়ংসম্পূর্ণ, তাদের কিন্তু হোস্টেলে এসে কোনো প্রবলেম হচ্ছে না, তারা পড়াশোনাতেও দুঃখ। কারণ কি, তারা মাল্টিটাস্কিং এ অভ্যস্ত, তারা সবকিছু করেছে। তারা পড়ার সময় পড়েছে, খাওয়ার সময় খেয়েছে, হাঁস মুরগি খাবার দিয়েছে, বাবার সাথে প্রয়োজনে তারা মাঠে চাষ করেছে, কেউ কেউ বাবার সাথে দোকানে বসেছে, তারা এসব বলতে লজ্জিত না। এতে হয়েছে কি, তারা সবকিছু করেই তারা পড়তে পেরেছে। আর একটা শ্রেণী বা একটা শ্রেণীর বাবা মা আছে যারা সন্তানকে খালি বলে পড়তে, সেখানে গান, নাচ, কবিতা, আবৃত্তি, মানুষের সাথে সহাবস্থান, ভালোবাসা, সামাজিক দক্ষতা সবকিছু অনুপস্থিত। এটা কিন্তু ভালোবাসা না। কাজে সুন্দর করে রুটিন, সেই রুটিনে তাকে সেট আপ করা, তারপরে হচ্ছে কিছু সুকুমার বৃত্তি, কিছু সামাজিক দক্ষতা, এই বিষয়গুলো কিন্তু অভিভাবকত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তার মতামতকে গুরুত্ব দেওয়া। তার মানে এটা না যে তার মতামত গ্রহণ করা। তাকে ভালোবেসে বোঝানো যে তুমি খুব গুরুত্বপূর্ণ। তার মানে এই না যে পরিবারে কোনো গুরুত্বপূর্ণ কাজে তার অংশগ্রহণ থাকবে না। এবং এটা আমার আসলে জীবনের গভীর থেকে আমি দেখেছি যে তারাই ভালো করছে। যারা মফস্বল থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, অনেক ধরনের কাজের সাথে যারা জড়িত। গান, নাচ, কবিতা আবৃত্তি, নাটক, কাব্যের চর্চা সেসবের পাশাপাশি যারা জীবন ঘনিষ্ঠ কাজ থেকে আমাদের সাথে আসে তারা অনেক দূর যায়। কারণ কারণ বাবা-মাই তাদেরকে এই স্বয়ংসম্পূর্ণ বোধ, এই নিজের মধ্যে নিজের যে কাজগুলো করে তাকে এগিয়ে চলা, এই বিষয়টা তারা জানে। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে, আরো আগেই হয়তো আমাদের প্রোগ্রামের সময় শেষ হয়ে গেছে, কিন্তু প্রশ্নের পরের প্রশ্ন আপনাদেরকে পেলে যেটা হয়, অনেক কিছু জানতে মনে যায়, সেই জন্যই হয়তো আমাদের সময়টা একটু বেশি হয়ে গেল। একদম শেষ প্রশ্ন, এত সচেতনতা, এত নিজের প্রতি খেয়াল রাখা এবং ভালোবাসা, সবকিছুর পরেও তো আমাদের সন্তানদের ভুল হয়ে যায়। একদম 1 মিনিটে আমরা একটু জেনে নিব কোথায় আমরা যেতে পারি সন্তানদের চিকিৎসার জন্য, সন্তানদের যে কোনো মনের চিকিৎসার জন্য। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, প্রত্যেকটি সরকারি হাসপাতালে, মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগ। এবং আরেকটি কথা বলবো, বয়ঃসন্ধিকালীন বাবা মাদেরও, সন্তানদের বাবা মাদেরও যত্ন, তাদের মনের যত্ন। আপনারা আপনাদের মনের যত্ন নিয়ে দেখবেন আপনাদের সন্তানরা ভালো আছে। অনেক ধন্যবাদ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছিলেন আমাদের আজকের এই আয়োজন, নিশ্চয়ই আপনাদের কিছুটা উপকারে আসবে এই আলোচনাগুলো। পরবর্তীতে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে নেবেন তারাও নিশ্চয়ই আলোচনা থেকে উপকৃত হবেন, এবং আপনার প্রিয়জন যারা আছে, আপনার সন্তান, আপনার সংসারে বা আপনার বাড়িতে শিশু কিশোর যারা আছে, যারা বয়ঃসন্ধির সময় পার করছে, সবার সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়েও আমরা নিশ্চয়ই এই আলোচনা থেকে অনেকটাই গাইডলাইন পেতে পারি। পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।